কুইজ ওকে। নিব না। আপনাদের তো ফাইনালটা কুইজে নিতেই হবে আমার, এই জন্য আমি মিড টার্মটা রিটেন নিতে চাচ্ছি। ম্যাম আমাদের অনলাইন সব কুইজ হওয়ার কথা না ম্যাম? না। ম্যাডাম কুইজে নিলে আমাদের জন্য একটু ভালো হয়, আমরা সবাই জব টপ করি তো ম্যাম। জব দেখা আচ্ছা, জি যায় অনেক ম্যাম। সময়। ঠিক আছে, সেটা ভালো হয়, কিন্তু আপনাদের তো প্লিজ ম্যাম। ফাইনাল এক্সামও কুইজেই হয়, মানে জি। এমসিকিউতেই হয়। এই কারণে মিড অ- টার্মটা একটু কষ্ট করে হইলেও রিটেনে দিতে হবে আসলে। অনেক সময় দেখা যায় ম্যাম, ওই যে পরীক্ষার সময় হয়তো ডিউটি পড়ে গেছে, তখন দেখা যায় হচ্ছে ওই ডিউটির জায়গা থেকে পরীক্ষা দিতে হয়। আপনাদের পরীক্ষা তো 9টা থেকে 10টা রাতের বেলা, সমস্যা কি? আমি তো এই ম্যাম কারণে। আমাদের অনেকেরই নাইট থাকে ম্যাম। ম্যাম একটু কনসিডার করিয়েন। আচ্ছা, দেখি যদি কিছু করা জি যায় জি জানাই দিব। জি যদি আমি জি জি। কুইজ দিই তাহলে আমি জানাই দিব, আপাতত রিটেনেই নেওয়ার কথা আর কি। আর যদি কুইজ হয় আমি জানাই দিব তার ওকে আগে। ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, শুরু করি তাহলে আজকে। ওকে ম্যাম। ওকে, তাহলে 3টা লেকচার এতদিন পড়া হয়েছে, আজকে হচ্ছে লেকচার 4। লেকচার 4-এ আমরা জানবো ফায়ার হাইড্রেন্ট সম্পর্কে। ফায়ার হাইড্রেন্ট কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। যখন আগুন লাগে কোনো জায়গায়, সেই জায়গায় আমার যেন পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় আগুনটা নেভানোর জন্য, সেজন্য রাস্তার যে জাংশনগুলো আছে, স্ট্রিট যে জাংশনগুলো আছে, সেখানে কিছু ফায়ার হাইড্রেন্ট বসানো থাকে, যেখান থেকে আমরা ওয়াটারটা সাপ্লাই করে পাইপের মাধ্যমে সেই পানিটা আগুনটা নেভানোর কাজে ইউজ করতে পারি। তাহলে এখানে একটা পিকচার দেওয়া আছে কিসের, ফায়ার হাইড্রেন্টের। A hydrant is an outlet provided in water pipe for tapping water, mainly in case of fire. তাহলে যেটা বললাম যে কোথাও যদি আগুন ধরে যায় সেই কাজে ওয়াটারটাকে যেন আমি ট্যাপ করতে পারি, অর্থাৎ ওয়াটার যাতে আমি সাপ্লাই করতে পারি, সেই জন্য হাইড্রেন্ট হচ্ছে একটা আউটলেট। The connection is made with fire hydrant when a fire occurs in the area under the command of fire hydrant, and the water thus obtained from fire hydrant is used for firefighting purposes. তার মানে এটা কি করা হয়, ফায়ার যে হাইড্রেন্টটা আছে এটা একটা কানেকশন করা হয় কিসে, আন্ডারগ্রাউন্ডে পাইপের সাথে কানেকশন করা হয়, যাতে আমার যখন ওয়াটার দরকার সেই আন্ডারগ্রাউন্ড পাইপ থেকে আমি ওয়াটারটা এই ফায়ার হাইড্রেন্টে বা আউটলেটে সাপ্লাই করতে পারি, এবং পরবর্তীতে এই হাইড্রেন্টের আবার একটা আউটলেট থাকে যেখান থেকে মেইনলি পানিটা বের হয়। এটার সাথে আবার একটা পাইপ যুক্ত করে সেই পানিটাকে যে এরিয়ায় আগুন ধরছে সেই জায়গায় ইউজ করা হয় ফায়ার ফাইটিং পারপাসে। তাহলে এটা লোকেশন কোথায় হতে পারে, দ্য নাম্বার অফ ফায়ার হাইড্রেন্টস ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড দেয়ার লোকেশন ডিপেন্ড অন ভ্যারিয়াস ফ্যাক্টরস সাচ এস ইউটিলিটি অফ বিল্ডিংস, রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ফর ফায়ার ফাইটিং, চান্সেস অফ ফায়ার অকারেন্স অ্যান্ড পপুলেশন অফ দ্য এরিয়া। তার মানে আমার কোনো একটা এরিয়ায় কতগুলো ফায়ার হাইড্রেন্ট থাকতে হবে বা থাকা উচিত, এটা কি করে, কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো কি কি, প্রথমটা হচ্ছে ইউটিলিটি অফ বিল্ডিং, অর্থাৎ আমার যে এরিয়াতে আমি ফায়ার হাইড্রেন্ট বসাতে চাচ্ছি সেই জায়গায় আমার বাসাবাড়ির কিরকম অবস্থা, অর্থাৎ সেটা কি রেসিডেন্সিয়াল এরিয়া নাকি কমার্শিয়াল এরিয়া, অর্থাৎ কোন ধরনের এরিয়া বা কি কোন ধরনের বিল্ডিং গুলো সেই জায়গায় আছে, সেটার উপর ডিপেন্ড করবে ফার্স্ট অফ অল। তারপর কি, সেই জায়গায় আমার যদি আগুন ধরে তাহলে আগুনের জন্য ওয়াটার রিকোয়ারমেন্টস কতটুকু, এটা একটা এস্টিমেশন করে আমার সেখানে কয়টা ফায়ার হাইড্রেন্ট দরকার সেটা বোঝা যাবে। থার্ড কি, চান্সেস অফ ফায়ার অকারেন্স, তার মানে আমার সেই এরিয়াতে, যে এরিয়ার কথা আমি বলতেছি ফায়ার হাইড্রেন্ট যেখানে বসাতে চাচ্ছি, সেই জায়গায় এই ফায়ারটা অকারেন্স হওয়ার, ফায়ারটা হওয়ার পসিবিলিটি কিরকম। এখন যে সকল জায়গা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অথবা আমি যদি ধরি কোনো একটা এরিয়ায় রেস্টুরেন্টের সংখ্যা বেশি, তাহলে সেখানে কি হয়, ফায়ারটা হওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকে অন্যান্য এরিয়ার থেকে। তাহলে সেই জায়গায় আমার অবশ্যই কি হবে, ফায়ার হাইড্রেন্টের সংখ্যাটা অন্যান্য এরিয়ার থেকে একটু বেশি হবে। তার মানে আমার সেখানে কতটুকু চান্স আছে ফায়ার অকারেন্স হওয়ার, সেটার উপরও ডিপেন্ড করতেছে। আর লাস্টলি কি, পপুলেশন, অর্থাৎ সেই এরিয়ায়, যে এরিয়া আমি ফায়ার হাইড্রেন্ট বসাতে চাচ্ছি সেই জায়গায় কিরকম লোক থাকে বা লোক সংখ্যা কত, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে নর্মালি এই 4টা ফ্যাক্টরের উপর আমার এই ফায়ার হাইড্রেন্ট কয়টা বসানো হবে সেই নাম্বারটা ডিপেন্ড করতেছে। জেনারেলি দ্য ফায়ার হাইড্রেন্টস আর প্লেসড at all street junctions, and they are so located that if a circle of about 60 to 90 meters is drawn from any hydrant, it will partly overlap that of the adjoining hydrant. তার মানে আমার এই হাইড্রেন্টটা মেইনলি কোথায় প্লেস করতে হবে, স্ট্রিট জাংশন। স্ট্রিট জাংশন বলতে ধরলাম আমি একটা রোড থেকে কোথাও মোড় নিতে চাচ্ছি, সেই মোড়ে যে জায়গাটা আছে সেই জায়গায় আমার মেইনলি কি করতে হবে, এই ফায়ার হাইড্রেন্টটা বসাতে হবে।
এবং আমি যদি সেই ফায়ার হাইড্রেন্টের চারপাশে একটা সার্কেল আঁকি, সেটা 60 থেকে 90 মিটার যদি হয়, তাহলে এই 60 থেকে 90 মিটার পুরো রেডিয়াস জুড়ে যেন আমার ফায়ার হাইড্রেন্টটা ওয়াটারটা সাপ্লাই করতে পারে, এভাবে আমার ফায়ার হাইড্রেন্টটা বসাতে হবে। অর্থাৎ এক ফায়ার হাইড্রেন্ট থেকে আরেক ফায়ার হাইড্রেন্ট বসানোর ডিস্টেন্স কতটুকু হবে? আমি যদি সার্কেল আঁকি 60 থেকে 90 মিটার, তাহলে এর পরবর্তীতে আমার আরেকটা ফায়ার হাইড্রেন্ট বসানো যেতে পারে। A map indicating the positions of fire hydrant in the locality should be carefully prepared and preserved. তার মানে এই ফায়ার হাইড্রেন্ট আমি যখন বসাবো তার আগে অবশ্যই আমার একটা ম্যাপ প্রিপেয়ার করে নিতে হবে। অর্থাৎ আমি যে এরিয়ায় বসাতে চাচ্ছি সেই এরিয়ার একটা ম্যাপ থাকবে আমার কাছে ফার্স্টে। এরপর সেখানে স্ট্রিট জাংশন কোথায় কোথায় আছে সেই জায়গাটা আমার লোকেট করতে হবে ম্যাপে। করার পর আমি সবগুলো স্ট্রিট জাংশনে একটা করে ফায়ার হাইড্রেন্ট বসায় দিব। এরপরে দেখতে হবে যে সেই ফায়ার হাইড্রেন্টের চারপাশে যদি আমি একটা সার্কেল আঁকি, সেই ফায়ার হাইড্রেন্টটা সেই সার্কেলের সব পুরো এরিয়াটুকু কভার করতে পারে কিনা। যদি দেখা যায় যে পুরো এরিয়া কভার করতে পারছে না, তাহলে আমার 60 বা 90 মিটার পরে আরেকটা ফায়ার হাইড্রেন্ট সেখানে বসাতে হবে। এভাবে ফার্স্টে আমার ম্যাপে ঠিক করে নিতে হবে, এরপর আমার সেই জায়গায় ফায়ার হাইড্রেন্টটা বসানোর ব্যবস্থা করতে হবে। এরপর চলে আসি রিকোয়ারমেন্টস অফ ফায়ার হাইড্রেন্ট। তার আগে আমার হচ্ছে ফায়ার হাইড্রেন্টে কি কি পার্ট থাকে বা পোর্শন থাকে সেগুলো এই ছবিতে দেখা যাচ্ছে। উপরে থাকে একটা স্টেম নাট, এরপরে ভিতরে এই বাইরের দিকে আরেকটা থাকে কি আউটলেট এবং চেন, ভিতরে আরেকটা কি থাকে অপারেটিং স্টেম, এই নিচে একটা থাকে ড্রেইন হোল, আরেকটা থাকে ভালভ। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপালটা এটার মেইনলি কি? এই যে উপরে যে স্টেম নাটটা আছে, আমি যখন ওয়াটার নিতে চাচ্ছি, এই যে ওয়াটার পাইপের সাথে এটা অ্যাড করা আছে, এই ওয়াটারটা যখন আমি উপরে উঠাতে চাচ্ছি, তখন আমার কি করতে হবে? ফার্স্টে এই নাটটা ঘুরাইতে হবে, এক ডিরেকশনে ঘুরাইতে হবে। ঘুরার ফলে কি হবে? এই যে আমার নিচে যে ভালভটা ছিল, এটা আস্তে করে খুলে যাবে। খুলে যাওয়ার কারণে কি হবে? প্রেসারের কারণে এই যে অপারেটিং যে স্টেমটা আছে, এইখানে একটা টুইস্টিং প্রেসার ক্রিয়েট হয়। টুইস্টিং প্রেসার ক্রিয়েট হওয়ার কারণে এই ওয়াটারটা ওয়াটার পাইপ থেকে ধীরে ধীরে এই ফায়ার হাইড্রেন্টের মধ্যে উঠবে। উঠার পর আমাকে কি করতে হবে? এই আউটলেটটা খুলে দিয়ে এখানে একটা বড় পাইপ অ্যাড করে দিতে হবে, যেটার সাহায্যে আমি ওয়াটারটা সাপ্লাই করতে চাচ্ছি। তখন এদিক দিয়ে ওয়াটারটা বের হয়ে যাবে। আবার সেম ভাবে কাজ শেষ হওয়ার পর আমার কি করতে হবে? স্টেম নাটটা আমি যেদিকে ঘুরায় এই ভালভটা খুলছিলাম তার অপোজিট ডিরেকশনে ঘুরাইতে হবে। তার ফলে কি হবে? এই ভালভটা আবার বন্ধ হয়ে যাবে, তার মানে ওয়াটারটা এই পাইপ থেকে আর সাপ্লাই হবে না। তখন কি হবে? এই এই ইয়ের মধ্যে, আউটলেটের মধ্যে, হাইড্রেন্টের আউটলেটের মধ্যে আমার এক্সট্রা কিছু পানি থেকে যাবে না, কারণ ভালভটা যখন বন্ধ হবে তখন তো এখানে এখান থেকে পুরো পানিটা নিচে চলে যাবে না, কারণ একটা প্রেসারের কারণে পানিটা উপরে উঠে আসছিল। তখন এইখানে যে এক্সট্রা পানিটুকু থাকবে ভালভটা বন্ধ হয়ে যাওয়ার পর, এটা কি করবে? এই যে একটা ড্রেন হোল দেখা যাচ্ছে, এই ড্রেন হোল দিয়ে আস্তে আস্তে পানিটা এই সয়েল বা গ্রাউন্ড সারফেসের মধ্যে চলে যাবে। তারপর আউটলেটটা আবার ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ কাজ শেষ হওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই পানিগুলো যেগুলো আটকা পড়ে থাকবে এই জায়গায়, সেগুলো ড্রেন হোল দিয়ে চলে যাবে এবং আউটলেটটা পরে শুকনা হয়ে যাবে। এগুলো হচ্ছে আমার ফায়ার হাইড্রেন্টের কম্পোনেন্ট। কি কি কম্পোনেন্ট থাকে, কিভাবে কাজ করে, এটা বলে দিলাম। এখন চলে আসি রিকোয়ারমেন্ট অফ এ ফায়ার হাইড্রেন্ট। অর্থাৎ আমি যে একটা ফায়ার হাইড্রেন্ট বসাতে চাচ্ছি, এটার জন্য আমার অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস আছে। একটা গুড ফায়ার হাইড্রেন্টস এর রিকোয়ারমেন্ট কি কি? ফার্স্ট অফ অল, ইট শুড বি চিপ। তার মানে এটা অবশ্যই আমার সস্তার মধ্যে যেন হয়, বেশি খরচ যেন না হয়, কস্টলি যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড কি? ইট শুড বি ইজিলি ডিটেক্টেবল ইন কেস অফ ফায়ার। অর্থাৎ এটা যেন সহজেই ডিটেক্ট করা যায়। ডিটেক্ট বলতে, একখানে ফায়ার হাইড্রেন্ট বসানো হলো, এখন আমি যদি খালি চোখে সেটা দেখতে না পাই, সেক্ষেত্রে কি হবে? আমি এটা ডিটেক্ট করতে পারবো না। যখন আমার প্রয়োজনের সময় তখন আমি যদি ডিটেক্ট করতে না পারি, তাহলে তো আমি এটা ইউজই করতে পারবো না। তাহলে ফায়ার হাইড্রেন্ট আমার অবশ্যই এমন কোয়ালিটির হতে হবে বা এমন ভাবে আমার স্থাপন করতে হবে যাতে এটা সহজে আমি ডিটেক্ট করতে পারি, প্রয়োজনের সময় যেন আমি এটা কাজে লাগাইতে পারি। Third key, it should be of such nature that it can be easily connected with the hose or motor pump. তার মানে হোস বলতে কি, যে মোটা পাইপটা এই আউটলেটের সাথে কানেক্ট করা হবে সেটার কথা বলা হচ্ছে, এবং মোটর পাম্প বলতে এই নিচে যে ওয়াটার পাইপটার সাথে এটা কানেক্ট করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে এটা আমার যেন এই আউটলেটের সাথে যে হোস পাইপ লাগানো হবে এর ডায়ামিটার, আউটলেটের ডায়ামিটার এবং হোস পাইপের ডায়ামিটার যেন যেন সেম হয়। সিমিলার ভাবে নিচে আমি যে ওয়াটার পাম্পের সাথে বা মোটর পাম্পের সাথে অ্যাড করব সেখানেও যেন ঠিকভাবে কানেকশনটা হয়, যেন কানেকশন লুজ না হয়, সেটা আমার খেয়াল রাখতে হবে। ফোর্থ কি? ইট শুড ফাংশন প্রপারলি অ্যান্ড শুড নট গো আউট অফ অর্ডার ডিউরিং অপারেশন। তার মানে আমি যখন এটা ইউজ করতেছি, যখন আমার ফায়ার ফাইটিং এর পারপাসে ইউজ করতেছি, তখন যেন এটা প্রপারলি ফাংশন করে এবং
এমন যেন না হয় যখন আমি এটা ইউজ করতে চাচ্ছি তখন সেখানে ওয়াটারটা ঠিক মতো সাপ্লাই হচ্ছে না, মানে ওয়াটার সাপ্লাইটা বন্ধ আছে, এরকম যেন না হয়। অর্থাৎ অপারেশনের সময় যাতে আমি এটা প্রপারলি ইউজ করতে পারি। ফিফথ কি, ইট শুড পারমিট আনডিস্টার্ব ফ্লো অফ ওয়াটার ওয়েন বিং ফুললি ওপেন। তার মানে এই ভালভটা যখন ফুললি ওপেন হয়ে যাবে তখন যেন এখানে ওয়াটারের ফ্লোতে কোনো ডিস্টারবেন্স না হয়। সেইভাবে আমার এই কানেকশনটা করতে হবে ফায়ার হাইড্রেন্টের সাথে ওয়াটার পাইপের। তাহলে এই পাঁচটা হচ্ছে আমার একটা গুড ফায়ার হাইড্রেন্টের জন্য রিকোয়ারমেন্টস। তারপর চলে আসি টাইপ অফ ফায়ার হাইড্রেন্টস। তাহলে ফায়ার হাইড্রেন্টস মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা ফ্ল্যাশ হাইড্রেন্ট আর একটা পোস্ট হাইড্রেন্ট। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি কি? Flash hydrant is provided below the footpath or street level and it is protected or covered by a cast iron box or brick masonry chamber. তার মানে ফ্ল্যাশ হাইড্রেন্টটা কি হবে, আমার যে গ্রাউন্ড সারফেস আছে বা স্ট্রিট লেভেল আছে তার নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যেই ফায়ার হাইড্রেন্ট গুলো প্লেস করা হয় সেটা মেইনলি ফ্ল্যাশ ফায়ার হাইড্রেন্ট। এবং এটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে প্লেস করা হচ্ছে, এটাকে অবশ্যই গ্রাউন্ডের উপরে একটা কাস্ট আয়রন বক্স অথবা ব্রিক মেশনারি চেম্বার দিয়ে ঢেকে দিতে হবে। এটা ঢেকে দেওয়ার কারণ কি, যাতে সহজেই আমি এটা ডিটেক্ট করতে পারি। কারণ আন্ডারগ্রাউন্ডে যদি রাখি, আমি যদি উপরে কোনো বক্স বা কিছু না রাখি তাহলে তো আমি বুঝতে পারবো না যে এই জায়গায় ফায়ার হাইড্রেন্টটা আছে। তাই সেটা সহজে বোঝানোর জন্য আমার ফায়ার হাইড্রেন্ট আন্ডারগ্রাউন্ডে থাকার পরও উপরে একটা বক্স দিয়ে দিতে হবে। The flush hydrant is more safely attached to the water pipe and cannot therefore be easily dislocated. তাহলে এটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে থাকে এবং ওয়াটারের যে পাইপটা থেকে সাপ্লাই হবে সেটাও যেহেতু আন্ডারগ্রাউন্ডে থাকে, এটা আমার সেফলি অ্যাটাচ করা যায় পাইপের সাথে এবং ডিসলোকেটেড হওয়ার অর্থাৎ পাইপ থেকে এটা ডিসলোকেটেড হওয়ার চান্সটা কি হয়, কমে যায়। However, it is not prominently seen and hence some arrangement has to be made to detect it easily when a fire occurs. তাহলে এটা আন্ডারগ্রাউন্ডে হওয়ার কারণে এটা সহজে আমরা দেখা যায় না, সহজে বুঝতে পারি না যে কোন জায়গায় আছে, এবং এই কারণে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ইউজুয়ালি এ প্লেট উইথ লেটার্স এফ এইচ অর্থাৎ is attached on some nearby permanent structure such as building, compound well, light post, telephone post, big tree, etc. তার মানে কি করা হয়, এটা যাতে আমরা সহজে ডিটেক্ট করতে পারি এই কারণে এর আশেপাশে যে বিল্ডিং আছে, বিল্ডিং অথবা ওয়াল অথবা লাইট পোস্ট বা টেলিফোন পোস্ট বা বড় যদি কোনো গাছ থাকে সেখানে আমার এই FH লেটারটা আটকাই দিতে হয়। সেটা দেওয়ার কারণ কি, যাতে সহজেই মানুষ ডিটেক্ট করতে পারে যে এই জায়গায় ফায়ার হাইড্রেন্টটা আছে। তাহলে এটা গেল আমার ফ্লাশ হাইড্রেন্ট। এবং পোস্ট হাইড্রেন্টটা কি, এই পোস্ট হাইড্রেন্ট ইজ প্রোভাইডেড প্রজেক্টিং অ্যাবভ দ্য রোড লেভেল অ্যান্ড ইটস হাইট অ্যাবভ রোড লেভেল ইজ অ্যাবাউট 1 মিটার টু 2 মিটার। তাহলে ফ্ল্যাশ আর পোস্টের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়, ফ্ল্যাশ হাইড্রেন্টটা থাকবে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু পোস্ট হাইড্রেন্ট যেটা সেটা কি হয় আমার রোড লেভেলের উপরে থাকে বা গ্রাউন্ড সারফেসের উপরে থাকে। এবং গ্রাউন্ড সারফেসের উপরে সাধারণত এটার হাইট কত হয়, 1 থেকে 2 মিটার। This type of hydrant is more prominent and can be easily detected when a fire occurs. তার মানে এটা আরেকটা সুবিধা কি, যেহেতু এটা গ্রাউন্ডের উপরে থাকে, এইটা আমার সহজেই চোখে পড়বে এবং ইজিলি ডিটেক্ট করা যাবে যখন আমার ফায়ার কোনো জায়গায় অকারেন্স হবে, যখন কোনো জায়গায় ফায়ার অকারেন্স হওয়ার কারণে আমি সহজেই এটা ডিটেক্ট করতে পারবো। However, it is liable to be damaged by misuse. তার মানে এটা যেহেতু আমার গ্রাউন্ডের উপরে থাকে সহজেই দেখা যায়, কেউ যদি এটা মিসইউজ করতে চায় বা ক্ষতি করতে চায় সেটা কিন্তু পসিবল, কিন্তু ফ্ল্যাশ হাইড্রেন্টটা আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে এটা মিসইউজ করা পসিবল না। তার মানে আমার ফ্ল্যাশ হাইড্রেন্টটা মেইনলি থাকবে আন্ডারগ্রাউন্ডে, পোস্ট হাইড্রেন্টটা থাকবে গ্রাউন্ড সারফেসের উপরে। এবং ফ্ল্যাশ হাইড্রেন্টটা আমার সহজে ডিটেক্ট করা যাবে না, কিন্তু পোস্ট হাইড্রেন্টটা সহজে ডিটেক্ট করা যাবে। আবার কি, ফ্ল্যাশ হাইড্রেন্টটা মিসইউজ করা যাবে না, কিন্তু পোস্ট হাইড্রেন্টটা মিসইউজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে এই তিনটা হচ্ছে ফ্ল্যাশ এবং পোস্ট হাইড্রেন্টের মধ্যে মেইন ডিফারেন্স। নেক্সটে চলে আসি ওয়ার্কিং প্রিন্সিপাল। এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি অলরেডি বলছি। কি বললাম, যখন নাটটা একটা কি দিয়ে অর্থাৎ স্টেম যে নাটটা ছিল, when the nut is operated by a key the valve goes up and it allows the water from water pipe to rise and fill the barrel. তার মানে যে ব্যারেলটা ছিল, আমরা যখন নাটটা ঘুরাবো উপরে, এর ফলে কি হবে, ভালভটা খুলে যাবে এবং এই ব্যারেলের মধ্যে ওয়াটার পাইপ থেকে ওয়াটারটা এসে ফিল করে দিবে। দ্য ওয়াটার ইজ দেন ডেলিভার্ড ফ্রম দ্য আউটলেট। তার মানে আউটলেট থেকে আমার ওয়াটারটা ডেলিভার করা হবে। দ্য ডায়ামিটার অফ আউটলেট শুড করেসপন্ড টু দ্য ডায়ামিটার অফ হোস টু বি অ্যাটাচ টু ইট। তার মানে আমার অবশ্যই কি হতে হবে, যে আমি হোস পাইপটা সেটা আউটলেটের সাথে অ্যাড করব, সেটা ডায়ামিটারের সাথে আউটলেটের ডায়ামিটার যেন করেসপন্ড করে বা
সেম ধরনের হয়। কারণ বেশি বড় হলে কি হবে, ওয়াটার সাপ্লাইটা ঠিক মতো হবে না। পাইপ লাগানোর আগেই দেখা যাবে যে পাইপের বাইরেই হচ্ছে ওয়াটারটা, ম্যাক্সিমাম ওয়াটারটা পড়ে যাচ্ছে। দ্য ইউজুয়াল ডায়ামিটার অফ আউটলেট ইজ অ্যাবাউট 60 মিলিমিটার অর সো। তার মানে এই যে আউটলেটটা আছে আমার ফায়ার হাইড্রেন্টে, সেটা ডায়ামিটার নর্মালি কত হয়, 60 মিলিমিটার বা তার কাছাকাছি হয়। After the requirement of water from fire hydrant is satisfied, the nut is operated in the reverse direction by the key. তার মানে কি হয়, যখন আমার প্রয়োজন শেষ হয়ে যায়, ওয়াটার আর দরকার হয় না, তখন নাটটা আবার অপোজিট ডিরেকশন অথবা রিভার্স ডিরেকশনে ঘোরানো হয়। The valve lowers down and prevents the entry of water from water pipe to the barrel. তারপর কি হয়, ভালভসটা তখন খুলে গেছিল, এখন ভালভসটা বন্ধ হয়ে যাবে এবং ওয়াটার পাইপ থেকে ওয়াটারটা আসা বন্ধ হয়ে যাবে। The water remaining in the barrel of hydrant after the valve has been closed down is removed by opening the plug of drain hole. তার মানে কি বললাম, ব্যারেলে আমার যে এক্সট্রা পানিটা ছিল, সেই পানিটা যে ড্রেন হোলটা ছিল নিচের দিকে, সেই ড্রেন হোলটা দিয়ে বের হয়ে যাবে। এরপর চলে আসি ফায়ার ডিমান্ড। The requirement of water for fire demand can be worked out in a logical way অ্যাজ ফলোস। তার মানে আমার যখন কোথাও ফায়ার দরকার হবে, এই ফায়ার যে ডিমান্ডটা আছে এটা আমার কিসের উপর, ওয়াটারের রিকোয়ারমেন্টটাই ফায়ার ডিমান্ডের জন্য কিসের কিসের উপর ডিপেন্ড করতে পারে, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্ট্রিমস রিকোয়ার্ড। তার মানে স্ট্রিমস বলতে বোঝাচ্ছে মিনিমাম নাম্বার অফ ফায়ার হাইড্রেন্ট রিকোয়ার্ড। একটা এরিয়ায় আমার যদি মানে যতটুকু ওয়াটার ডিমান্ড প্রয়োজন ফায়ার অকারেন্স হওয়ার সময়, সেটুকু পরিমাণে যদি স্ট্রিম না থাকে অথবা ফায়ার হাইড্রেন্ট না থাকে, তাহলে অবশ্যই কি হবে, সেখানে ফায়ার ডিমান্ডটা আমি পূরণ করতে পারবো না, সেই এরিয়ার জন্য ফায়ার ডিমান্ডটা পূরণ করতে পারবো না। এই কারণে যাতে মিনিমাম নাম্বার অফ ফায়ার হাইড্রেন্ট সেই এরিয়ায় কনস্ট্রাক্ট করা হয় বা উপস্থিত থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড কি, ডিসচার্জ অফ ইচ ইচ স্ট্রিম। এখন ডিসচার্জটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ধরলাম, আমার একটা এরিয়ায় 4-5টা ফায়ার হাইড্রেন্ট দরকার এবং সেখানে 4-5টা ফায়ার হাইড্রেন্টই বসানো হয়েছে, কিন্তু এই 4-5টার মধ্যে যদি 3টা থেকেই ডিসচার্জটা ঠিক মতো না হয়, মানে আনডিস্টার্ব ফ্লো যদি না আসে ওয়াটারে, তাহলে তো কোনো আমার সেই যে ফায়ার ডিমান্ডের যে দরকার বা ওয়াটারটা যে দরকার সেটা তো আমি পাবো না। এই কারণে আমার সেখানে যেন প্রতিটা স্ট্রিমে অথবা প্রতিটা ফায়ার হাইড্রেন্টে যেন পর্যাপ্ত পরিমাণে ডিসচার্জ হয় বা পর্যাপ্ত পরিমাণে ওয়াটারটা ফ্লো হয়, সেটাও খেয়াল রাখতে হবে। থার্ড কি, ডিউরেশন অফ ফায়ার। অর্থাৎ এখন একটা এরিয়ায় যদি ফায়ার লাগার পর, বড় বিল্ডিং এ যদি ফায়ার লাগে, সেই ক্ষেত্রে কি হতে পারে, 4-5 ঘন্টা পর্যন্ত সেখানে আগুন নিভানোর জন্য পানির দরকার পড়তে পারে। তো এই টাইমিংটাও একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যতটুকু টাইমের জন্য আমাদের ওয়াটারটা প্রয়োজন, আসলেই সেই ফায়ার হাইড্রেন্ট ততটুকু ওয়াটার সেখানে সাপ্লাই করতে পারবে কিনা, এটার উপরও ফায়ার ডিমান্ডটা নির্ভর করে। আর ফোর্থ কি, নাম্বার অফ সাইমultaneous। অর্থাৎ যেই একটা বলছিলাম যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর প্রতিটা ফায়ার হাইড্রেন্ট বসাতে হবে, সেই নির্দিষ্ট দূরত্ব পরপর ফায়ার হাইড্রেন্ট গুলো বসানো আছে কিনা সেটার উপরও আমাদের ফায়ার ডিমান্ডটা নির্ভর করবে। এখন একটা ম্যাথে চলে আসি, এখানে কি বলছে, ওয়ার্ক আউট দ্য ফায়ার ডিমান্ড অফ ওয়াটার ফর এ সিটি হ্যাভিং এ পপুলেশন অফ 1 লাখ। তাহলে কি বলা হয়েছে, একটা যে এরিয়ায় বা পপুলেশন যদি 1 লাখ হয় একটা সিটিতে, সেখানে তাহলে আমার ওয়াটারের জন্য মানে ফায়ার ডিমান্ডের জন্য কতটুকু ওয়াটার প্রয়োজন সেটা বের করতে বলছে। তাহলে এখানে আমার মেইনলি 3টা ফর্মুলা আছে, কি কি, ফ্রিম্যান ফর্মুলা, কুচলিং ফর্মুলা এবং ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্স। এই 3টা মেইনলি ফর্মুলা আছে। এই 3টা ফর্মুলার মধ্যে আমার শুধুমাত্র একটাই এখানে ডাটা লাগবে, সেটা কি, সেখানকার পপুলেশনটা কত। তার মানে এই যে পি দেওয়া আছে, এই ইকুয়েশনে পি গুলা হচ্ছে আমার পপুলেশনে যে ডাটাটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাই জাস্ট এই ইকুয়েশন গুলাতে বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। এখন এখানে আরেকটা দেখানো হয়েছে, নাম্বার অফ স্ট্রিম রিকোয়ার। যদি ওয়াটার ডিমান্ড বের করতে বলা হয়, তাহলে শুধু এই সূত্রের মধ্যে যে পপুলেশনটা দেওয়া থাকবে সেটা বসিয়ে দিলেই হবে। কিন্তু যদি বলা হয় এটার সাথে এক্সট্রা যে স্ট্রিম কতগুলো দরকার বা ফায়ার হাইড্রেন্ট কতগুলো দরকার সেটা বের করতে বলা হয়, তাহলে সেটা বের করার আবার সূত্র কি, y = 2.8 রুট পি। পি মানে হচ্ছে পপুলেশন, তার মানে এই পি এর জায়গায় আমি পপুলেশন বসায় দিলেই মানটা পেয়ে যাব। এখানে এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, পি এর জায়গায় কত বসাইছে, সবসময় কিন্তু 100 বসাইছে। এখন আমার পপুলেশন কত ছিল, 1 লাখ। তাইলে এই নোটটা খেয়াল রাখতে হবে কি, দ্য ভ্যালু অফ পপুলেশন ইউজড ইন দ্য ফর্মুলা ইজ ইন থাউজেন্ড। তার মানে 1 লাখ মিনস 100,000 পপুলেশন। তার মানে আমার এইখানে খেয়াল রাখতে হবে যে যদি লাখে দেওয়া থাকে অথবা কোটিতেও দেওয়া থাকে,
পপুলেশনটা, সেটা আমার কি করতে হবে, সবসময় থাউজেন্ডে কনভার্ট করে আনতে হবে। অর্থাৎ 1 লাখ মানে কত থাউজেন্ড, 100। এখন এভাবে সেম ভাবে যদি 2 লাখ দেওয়া হয়, তাহলে ম্যাথে যদি 2 লাখ দেওয়া হয় আমার, তাহলে এখানে ইকুয়েশন ইউজ করতে হবে কত, 200, কারণ 2 লাখ মানে 200,000 পপুলেশন। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে তিনটা ইকুয়েশনেই আমার পপুলেশনের মানটা যেন থাউজেন্ডে বসানো হয়। আর যদি কোশ্চিনে থাউজেন্ড দেওয়া থাকে তাহলে তো কথা নেই, কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা বসায় দিলেই হবে। বাট কোশ্চিনে লাখ অথবা কোটি দেওয়া থাকলে সেটাকে থাউজেন্ডে কনভার্ট করে এনে এরপরে ইকুয়েশন গুলোতে বসাতে হবে। তাহলে আমি ইকুয়েশন গুলোতে যদি বসায় ফেলি, তাহলে আমি লিটার পার মিনিট, অর্থাৎ পার মিনিটে কত লিটার করে ওয়াটার আমার দরকার সেটা পেয়ে যাব। তাহলে তিনটা ইকুয়েশন ইউজ করলে 3 রকম মান পাওয়া যাচ্ছে। এটুকুই হচ্ছে এটা ম্যাথ। নেক্সট চলে আসি ওয়াটার মিটার। ওয়াটার মিটার কি? আমি এই যে ওয়াটার সাপ্লাই করি বিভিন্ন জায়গায়, রেসিডেন্সিয়াল এরিয়া হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে, সেই জায়গায় আমার কতটুকু ওয়াটার ইউজ করা হচ্ছে সেটা আমি হিসাব কিভাবে রাখি, এই ওয়াটার মিটারের সাহায্যে। তাহলে ওয়াটার মিটারটা কি, একটা ডিভাইস। দিস আর দ্য ডিভাইসেস হুইচ আর ইনস্টলড অন দ্য পাইপস টু মেজার দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অ্যালং দ্য পাইপ। অর্থাৎ একটা পাইপের মধ্যে কতটুকু ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার কোয়ান্টিটিটা মেজার করার জন্য যে ডিভাইসটা অ্যাড করা হয় পাইপের সাথে বা কানেকশন করে বসায় দেওয়া হয়, সেটাই হচ্ছে ওয়াটার মিটার। The readings obtained from meters help in working out the quantity of water supply, and thus the consumers can be charged accordingly. তার মানে এই যে আমাদের প্রতি মাসে একটা পানির বিল দিতে হয়, সেটা আমরা কিভাবে, সেটা যারা দেয় তারা কিভাবে করে, সেটা হচ্ছে এই পাইপের সাথে একটা ওয়াটার মিটার ভাবে লাগানো থাকে। সেখান থেকে রিডিং নিয়ে সেই কনজিউমার, একটা নির্দিষ্ট কনজিউমার বা একটা নির্দিষ্ট বাসা অথবা একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি কতটুকু পানি ইউজ করছে তার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তাকে চার্জ করা হয়। যেখানে পানির ইউজ যত বেশি তার চার্জ হবে তত বেশি। The water meters are usually installed to supply water to industries, hotels, big institutes. তার মানে ওয়াটার মিটার গুলা বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে, হোটেল গুলো আছে বা ইনস্টিটিউশন গুলো আছে, এগুলোতে আগে শুধুমাত্র বসানো হইতো, কিন্তু বর্তমানে বাসা বাড়ি থেকে শুরু করে প্রতিটা বাসা বাড়িতেই কিন্তু ওয়াটার মিটার আছে, কারণ প্রতিটা বাসায় কতটুকু ওয়াটার ইউজ করা হচ্ছে সেই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বিল চার্জ করা হয়। ফলোইং আর দ্য রিকোয়ারমেন্টস অফ এ গুড ওয়াটার মিটার। তার মানে আমার একটা ওয়াটার মিটার যদি ভালো হওয়ার জন্য আমার কিছু রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস গুলো কি কি? প্রথমটাই হচ্ছে ইট শুড অ্যাকুরেটলি মেজার দ্য ডিসচার্জ অফ ওয়াটার টু দ্য পারমিসিবল টলারেন্স অফ 2%। তার মানে আমি যে ওয়াটার মিটারটা যে বসাচ্ছি সেটা আমার অবশ্যই কি করতে হবে, অ্যাকুরেটলি মেজার যেন করে। টলারেন্স অফ 2% বলতে কি বোঝাচ্ছে, 2% কম বা বেশি যদি হয় সেই পর্যন্ত মানটা একসেপ্টেবল, এর বেশি বা কম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর অ্যাকুরেটলি মেজার করতে পারবে না। কারণ দেখা যাবে 2% থেকে বেশি, অর্থাৎ 5% যদি বেশি সে মেজার করে ফেলে, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেটা যেই জায়গায় লাগানো আছে সেই কনজিউমারদেরকে বেশি চার্জ করা হবে। অথবা 5% যদি কম মাপে, কম মেজার করে, সেক্ষেত্রে কি হবে, যারা এই চার্জটা করতেছে তাদের হচ্ছে একটু ক্ষতি হয়ে যাবে। এই কারণে 2% পর্যন্ত কম বেশিটা টলারেন্স করে নেওয়া হয়, অর্থাৎ 2% পর্যন্ত কম বেশি হওয়াটা পারমিসেবল। এর বেশি যদি হয় কম বেশি, তাহলে সেই ওয়াটার মিটারটা ভালো না এবং সেটা আমার অবশ্যই চেঞ্জ করতে হবে। সেকেন্ড কি বলছে, ইট শুড বি ক্যাপেবল অফ রেজিস্টারিং ইভেন স্মল কোয়ান্টিটি অফ ফ্লো অফ ওয়াটার। অর্থাৎ কোনো একটা পাইপের মধ্য দিয়ে যদি খুব অল্প পরিমাণেও পানি ফ্লো করে, সেটাও যেন এই ওয়াটার মিটারটা মেজার করতে পারে, এরকম হতে হবে। ইট শুড বি ইজি টু রিপেয়ার অ্যান্ড টু মেনটেন ইন গুড ওয়ার্কিং কন্ডিশন। তার মানে যদি এই ওয়াটার মিটারের কোনো সমস্যা হয় অথবা পাইপ, যেই পাইপে বসানো হয়েছে সেই পাইপের কোনো সমস্যা হয়, তাহলে যেন সহজেই এটা ইজিলি রিপেয়ার করা যায় এবং মেনটেন করা যায়, এবং রিপেয়ার মেনটেন করার সময় যেন এই ওয়াটার মিটারের কোনো ক্ষতি না হয়, এমন ভাবে আমার ওয়াটার মিটারটা বসাইতে হবে বা আমার ওয়াটার মিটার রিকোয়ারমেন্টসটা হতে হবে। ফোর্থ কি বলছে, ইট শুড কন্টেইন অ্যান অ্যারেঞ্জমেন্ট ইন দ্য ফর্ম অফ এ স্ক্রিন অ্যাট দ্য ইনলেট সো দ্যাট দ্য এন্ট্রি অফ গ্রিড ইজ প্রোহিবিটেড। তার মানে আমি যখন, আমার ওয়াটার মিটারটা মেইনলি বসানো হয় কিভাবে, দুইটা পাইপের মাঝখানে যখন বসানো হয় তখন আমার এই ওয়াটার মিটারের ইনলেটে, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে সেখানে অবশ্যই একটা স্ক্রিনিং থাকতে হবে। স্ক্রিনিং মানে কি, একটা জালির মতো থাকতে হবে, যেন এই ওয়াটার মিটারের মধ্যে
বিভিন্ন বালি কাদা এগুলো যদি থাকেও পাইপের মধ্যে, সেগুলো যেন ঢুকে ওয়াটার মিটারটাকে নষ্ট করতে না পারে। এই কারণে আমার ইনলেটে একটা স্ক্রিন থাকতে হবে যাতে এইগুলোকে আহ ঢুকতে না দেয় ওয়াটার মিটারের মধ্যে। ফিফথ কি বলছে, ইট শুড নট বি টু কস্টলি, তার মানে বেশি কস্টলি হওয়া যাবে না। সিক্স কি, ইট শুড নট অফার এনি রেজিস্ট্যান্স অর অবস্ট্রাকশন টু দ্য ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার। তাহলে এটা যেহেতু দুইটা পাইপের মাঝখানে বসানো হয় এই ওয়াটার মিটারটা, তাহলে অবশ্যই এমন ভাবে আমার বসাতে হবে যেন এই দুইটা ওয়াটার পাইপের মধ্যে যে ওয়াটার ফ্লোটা হচ্ছে, এই ওয়াটার মিটার বসানোর কারণে এটা কোনো অবস্ট্রাকশনের সৃষ্টি না করে বা বাধার সৃষ্টি না করে। এবং লাস্টলি কি বলছে, দ্য ইন্টার অ্যাসেম্বলি অফ দ্য মিটার শুড বি নন করসিভ, তার মানে হয় যেন না হয়। হয় হলে কি হবে, যেহেতু পাইপের মাঝখানে বসানো হয় এবং এর মধ্য দিয়ে পানিটা ফ্লো করে, সেই কারণে এটা যদি করসিভ হয়, মানে এখানে যদি জং ধরে, তখন কি হবে, পানির কোয়ালিটিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে আমার সবসময় নন করসিভ ম্যাটেরিয়াল দিয়ে এই মিটারটা অবশ্যই বানানো হতে হবে। তাহলে এগুলো হচ্ছে ওয়াটার মিটারের জন্য মেইন রিকোয়ারমেন্টস। এখন চলে আসি, ওয়াটার মিটার কয় ধরনের হয়। তাহলে ওয়াটার মিটারটা মেইনলি হয় দুই ধরনের, কি কি, পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ মিটার, আরেকটা হচ্ছে ভেলোসিটি মিটার। তাহলে এই দুইটা মেইনলি কিভাবে কাজ করে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট যে মিটারটা আছে, এটা হচ্ছে ওয়াটার ভলিউমটাকে মেজার করে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে, এবং সেই স্পেসিফিক অ্যামাউন্ট অফ ওয়াটারটা যখন ওয়াটার মিটার দিয়ে ক্রস করবে, ওয়াটার মিটার দিয়ে চলে যাবে, তখন সে এক নাম্বার কাউন্ট করবে, অর্থাৎ এক কাউন্ট করবে। সিমিলার ভাবে যখন আবার ওই সেই স্পেসিফিক অ্যামাউন্ট অফ ওয়াটার সেই ওয়াটার মিটার দিয়ে চলে যাবে, তখন সে দুই কাউন্ট করবে। তার মানে আমার ধরলাম একটা ওয়াটার মিটারে ঠিক করে দেওয়া হয়েছে যে সেখান এই ওয়াটার মিটারের মধ্য দিয়ে যখনই 1 লিটার পানি পাস করবে, তখনই যেন ওয়াটার মিটারে এক দেখা যায়। আবার সেম ভাবে আবার যখন পরবর্তী 1 লিটার পানি পাস করবে, তখন দুই দেখা যায়। এভাবে যত লিটার পানি সারাদিনে ক্রস করতে থাকবে, ওয়াটার মিটারে সংখ্যাটা তত বাড়তে থাকবে। অর্থাৎ দিন শেষে যদি সেই ওয়াটার মিটারের মধ্য দিয়ে বা পাইপের মধ্য দিয়ে টোটাল 10 লিটার পানি যায় অথবা 20 লিটার পানি যায়, তাহলে আমার দিন শেষে ওয়াটার মিটারে দেখাবে কত, 20। এইভাবে এটা ডিরেক্টলি ওয়াটারের ভলিউমটাকে মেজার করে। কিন্তু ভেলোসিটি যে মিটারটা আছে, এটা হচ্ছে ডিরেক্টলি ওয়াটার ভলিউমকে মেজার করে না। এটা কি করে, ফার্স্টে এর মধ্য দিয়ে যে ওয়াটার ফ্লোটা হচ্ছে মানে ভেলোসিটি যেটা আছে, সেটাকে মেজার করে। ভেলোসিটিটাকে মেজার করার পরে সেই ভেলোসিটি দিয়ে ওয়াটারের ভলিউমটা বের করা হয়। তার মানে পজিটিভ এবং ভেলোসিটি মিটারের মধ্যে ডিফারেন্স কি কি, পজিটিভ ডিসপ্লেসমেন্ট মিটারটা সরাসরি ওয়াটার ভলিউমকে মেজার করতে পারে, এবং ভেলোসিটি মিটারটা সরাসরি ভলিউমকে মেজার না করে ফার্স্টে ওয়াটারের ভেলোসিটিটা মেজার করে, পরবর্তীতে ভেলোসিটি থেকে আবার ওয়াটার ভলিউমটা বের করা হয়। তাহলে পজিটিভ টাইপ অফ মিটারের ডিসপ্লেসমেন্ট টাইপ অফ মিটারের মধ্যে এক্সাম্পল কি কি হতে পারে, পিস্টন মিটার হতে পারে অথবা ডায়াফ্রাম মিটার হতে পারে। সেম ভাবে ভেলোসিটির মধ্যে হতে পারে এক্সাম্পল কি কি, ইলেকট্রোম্যাগনেটিক মিটার অথবা আল্ট্রাসনিক মিটার, এগুলো হচ্ছে ভেলোসিটি মিটারের এক্সাম্পল। অর্থাৎ যেই গুলো আমাদের পুরানা যেগুলো মিটার ধরেন পুরানা যেগুলো আছে, অর্থাৎ যেগুলো সরাসরি ইউজ করা হয় মাপার জন্য, সেগুলো হচ্ছে পজিটিভ টাইপের মিটার। আর ভেলোসিটি হচ্ছে এখন যেগুলো নিউ টেকনোলজি আসতেছে, যেগুলো ইলেকট্রিক মাধ্যমে অথবা ইলেকট্রিক মেকানিক্যাল মাধ্যমে ম্যাগনেটিক মাধ্যমে যেগুলো এই ওয়াটার ভলিউমটাকে মেজার করতে পারে, সেগুলো পড়বে হচ্ছে এই ভেলোসিটি মিটারের মধ্যে। তাহলে এই দুই ধরনের, এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী হয়। এর মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে, এই পজিটিভ ডিসপ্লেসমেন্ট টাইপ যে মিটারগুলো আছে, এগুলো হচ্ছে যেখানে লো থেকে মিডিয়াম ফ্লো থাকে ওয়াটারের, সেগুলোতে ইউজ করা যেতে পারে। অর্থাৎ বাসা বাড়িতে যে মিটারগুলো মেইনলি ইউজ করা হয়, সেগুলো হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। কিন্তু ভেলোসিটি গুলো কোথায় ইউজ করা হয়, যেখানে ওয়াটারের বেশি ফ্লো থাকে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে যেহেতু বেশি ফ্লো দরকার ওয়াটারের, সেই জায়গাগুলোতে মেইনলি এই ভেলোসিটি মিটারটা ইউজ করা হয়। এখন চলে আসি লিক ডিটেকশন টেস্টে। লিক ডিটেকশন টেস্ট বলতে কি বোঝাচ্ছে, কোনো পাইপে লিক আছে কিনা সেটা আমি কিভাবে বের করতে পারি সেটা বোঝানো হচ্ছে। তাহলে প্রথমটা কি, কালার্ড ওয়াটার। কালার্ড ওয়াটার কি, পাইপের মধ্যে আমার যে কোন একটা পাইপের নির্দিষ্ট পাইপে যদি আমি লিকেজ বের করতে চাই, তাহলে আমার সেই পাইপের মধ্যে ওয়াটারের সাথে কি করতে হবে, একটা রং অ্যাড করে দিতে হবে। রং অ্যাড করে দেওয়ার ফলে কি হবে, যখন এই পাইপের মধ্যে দিয়ে ওয়াটারটা ফ্লো করতে দেওয়া হবে, তখন এই কালার ওয়াটারটা গ্রাউন্ড সারফেসে অথবা মাটিতে দেখা যাবে, যার ফলে আমি বুঝতে পারবো যে আমার এই জায়গায় লিকেজ আছে, আমার পাইপটা মেনটেনেন্স করার প্রয়োজন আছে। এরপর ম্যাম এই এটা কালারটা কি নির্দিষ্ট কোনো কোড আছে?
নির্দিষ্ট না, না, নির্দিষ্ট কোনো কোড নেই। এমন কোনো কালার, ডিপ কালার ইউজ করতে হবে, হালকা কালার ইউজ করা যাবে না। অবশ্যই ডিপ কালার ইউজ করতে হবে। কালারটা অ্যাড করার মানে এটাই, কারণ যেহেতু পানির নির্দিষ্ট কোনো রং থাকে না, তো লিকেজ হওয়ার কারণে দেখা যেতে পারে আমি যদি খালি চোখে দেখতে চাই, তো শুধু পানি ফ্লো করতে দিলে অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না। এই কারণে জাস্ট কালারটা অ্যাড করা হয় যেন আমার সহজে চোখে পড়ে কোন জায়গায় লিকেজ আছে। এবং এটা যেহেতু কালার অ্যাড করে দেওয়া হয় পানির সাথে, তাহলে এটা যেখানে স্মল পাইপ অথবা মিডিয়াম টাইপের পাইপ যদি আমি ইয়ে করতে চাই, লিকেজ বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার এটা ইউজ করা হয় কালার ওয়াটার টেস্টটা। সেকেন্ড হচ্ছে কম্প্রেসড এয়ার। কম্প্রেসড এয়ারটা কি, আমার এই যে পাইপের মধ্যে আমি টেস্ট করতে চাচ্ছি সেখানে আমার এয়ার ইনজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ একটা হাই প্রেসারে এয়ার দেওয়া হয়। এর ফলে কি হয়, লিকেজ যেখানে থাকবে সেখান দিয়ে এয়ারটা স্কেপ করার চেষ্টা করে, অর্থাৎ বের হওয়ার চেষ্টা করে। তখনই কিন্তু বোঝা যায় যে আমার তাহলে এই জায়গায় লিকেজটা আছে। এখন এটা কোথায় ইউজ করা হয়, যেখানে খুব কনফাইন্ড স্পেস, অর্থাৎ খুব চিপা জায়গার মধ্যে যে পাইপগুলো থাকে সেখানে মেইনলি এই কম্প্রেসড এয়ারটা ইউজ করা হয়। তার কারণ কি, সেই চাপা জায়গার মধ্যে যেহেতু আছে, তাই বাতাস বের হলে আমি সহজেই বুঝতে পারবো যে কোন জায়গা থেকে বাতাসটা মেইনলি বের হচ্ছে। খোলা জায়গার পাইপে যদি করি তখন কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ বাতাসটা বের হয়ে চলে যাবে। এখন যেই জায়গায় হচ্ছে কনজাস্টেড এরিয়ার মধ্যে মেইনলি যদি পাইপটা থাকে, তখন আমার এই কম্প্রেসড এয়ার টেস্টটা ইউজ করা হয়। এরপর থার্ড কি, ফিলিং ইন দ্য পাইপ। ফিলিং ইন দ্য পাইপের মধ্যে এটা সেম কালারে যেমন কালার অ্যাড করা হচ্ছে, তাহলে এখানেও একটা কোনো ধরনের অন্য কোনো ধরনের লিকুইড অথবা ফোম ধরনের ম্যাটেরিয়াল এই পাইপের মধ্যে ফিল করা হয়। এবং যদি লিক থাকে তাহলে এই ম্যাটেরিয়ালটা, যেই ম্যাটেরিয়ালটা পাইপে ওয়াটারের সাথে অ্যাড করা হয়েছে, সেই ম্যাটেরিয়ালটা সেই লিকেজ দিয়ে বের হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো কি এই জায়গায় লিকেজ আছে। এখন এটা কোথায় ইউজ করা হয়, মেইনলি যে সিওয়ার পাইপগুলো আছে না, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার যেদিক দিয়ে যায় মেইনলি, নোংরা পানিগুলো যেদিক দিয়ে যায় সেই জায়গায় মেইনলি এই ফিলিং ইন দ্য পাইপ টেস্টটা ইউজ করা হয়। ফোর্থ কি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্টে কি করা হয়, আমি একটা কোনো পাইপের যদি লিকেজ বের করতে চাই, সেই পাইপের নির্দিষ্ট পয়েন্ট পর পর, অর্থাৎ 1 মিটার বা 2 মিটার পর পর আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বের করতে হয়। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করার নিয়ম কি, আমার ওয়াই এক্সিস এর মানটাকে এক্স এক্সিস এর মান দিয়ে ভাগ করতে হবে। মেইন কথা, আমার স্লপ বের করতে হবে। স্লপ বের করার পরে কি করতে হবে, গ্রাফে প্রতিটা পয়েন্টের জন্য আমি কতটুকু স্লপ পাইছি সেটা বসাতে হবে। এখন কোনো জায়গায় যদি দেখা যায় যে স্লপটা হুট করে ড্রপ করছে, তার মানে কি বুঝতে হবে, সেই জায়গায় ওয়াটার ফ্লোটা কম হচ্ছে, তার মানে সেই জায়গায় আমার লিকেজ আছে। তাহলে আমি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট সিস্টেমটা ইউজ করব কোন জায়গায়, যেখানে কোনো লার্জ সিস্টেমে আমি ওয়াটারটা বের করতে, ওয়াটার পাইপটা বের করতে চাচ্ছি লিকেজ, সেখানে। লার্জ সিস্টেমে কিন্তু আমি এই যে কম্প্রেসড এয়ার বা ফিলিং ইন দা পাইপ বা কালার্ড ওয়াটার দিয়ে বুঝতে পারবো না, সেখানে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট দিয়েই বের করতে হবে। কারণ আমি কালার অ্যাড করার পর বা ফিলিং অ্যাড করার পর বা এয়ার দেওয়ার পর আমার যদি পাইপ বড় হয়, তাহলে তো পুরো পাইপ ধরে অবজারভেশন করা সম্ভব না, একজনের পক্ষে সম্ভব না যে কোন জায়গায় মেইনলি লিকেজটা আছে। এই কারণে বড় পাইপ যেগুলো আছে সেখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট টেস্টটা ইউজ করা হয়। ফিফথ কি, মেটাল রড। তাহলে মেটাল রডটা মেইনলি একটা সেন্সর হিসেবে কাজ করে। একটা সেন্সর হচ্ছে এই পাইপের মধ্য দিয়ে পুশ করা হয়। ফলে কি হয়, এই সেন্সরটা পাইপলাইনের প্রেসারে কোথায় কোন চেঞ্জ হচ্ছে সেটা ডিটেক্ট করতে পারে। এই ডিটেক্ট করে কিভাবে, হয় প্রেসার দিয়ে ডিটেক্ট করবে, না হলে টেম্পারেচার দিয়ে, সেন্সরটা যেটার উপর কাজ করে সেভাবে। তাহলে কোনোখানে যদি টেম্পারেচার অথবা প্রেসারের কম বেশি দেখে, তাহলে এই সেন্সরটা বুঝতে পারে, এবং কম হওয়ার কারণে, কম অর্থাৎ টেম্পারেচার অথবা প্রেসার কম হওয়ার মানে সেই জায়গায় আমার অবশ্যই লিক আছে পাইপে। তাহলে এই মেটাল রড এবং স্টিল রডটা সেম ধরনের প্রসেস, খালি দুই জায়গায় দুই ধরনের সেন্সর ইউজ করা হয়। এবং অবজারভেশনটা, অর্থাৎ খালি চোখে আমি যেটা অবজার্ভ করে বুঝতে পারবো, এটা খুবই ছোট যেগুলো পাই বা ছোট জায়গায় যেখানে আমি চেক করতে চাচ্ছি, সেটা আমার খালি চোখে অবজারভেশন করার কারণেই লিকেজটা কিন্তু ধরা পড়বে। বা বড় যদি লিকেজ থাকে, ছোট লিকেজ যদি না হয়, সেটাও কিন্তু আমি সহজেই অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ খালি চোখে দেখেই বুঝতে পারবো। তাহলে এই কয়েকটা হচ্ছে আমার লিক ডিটেকশন টেস্ট। লিক ডিটেকশন টেস্টগুলো বোঝা গেছে? বোঝা গেছে? আজকে বুঝা স্লাইড, গেছে ম্যাম, হ্যাঁ বুঝা জি গেছে। ম্যাম। আজকে স্লাইড আরো কোনো প্রবলেম আছে পুরো স্লাইডে? না নো ম্যাম। ম্যাম। নো ম্যাম। তাহলে বন্ধ করে দিলাম। ম্যাম ওকে প্রেজেন্ট। ম্যাম। ম্যাম হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টটাকে দিয়ে দেবো ম্যাম? আমি আমি দিচ্ছি, প্রেজেন্ট তো করি। আমি দিচ্ছি, গুগল ফর্ম দিচ্ছি, আপনারা ফিল আপ করে নিন। ওকে ম্যাম।
ম্যাম তাহলে চেষ্টা করেন একটু, আমাদের জন্য ভালো হয়, আপনার জন্য ভালো হয় ম্যাম, যদি এমসিকিউ টাইপে দেওয়া যায় ম্যাম ঠিকঠাক। আচ্ছা, আমি জানাই দেবো, আমি নেক্সট ক্লাসেই জানাই দেবো, সমস্যা নেই। আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আজকে চলে যেতে পারেন যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমরা কি বেরোয় যেতে পারি এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যান, অ্যাটেন্ডেন্সটা হয়ে গেলে চলে যান। অ্যাটেন্ডেন্সটা যারা চ্যাট বক্সে দেন ম্যাডাম এখানে লিংক দিছে, ওই লিংকে যেয়ে দেন। লিঙ্ক তো পাচ্ছি না, এর জন্য এখানে দিচ্ছি, লিঙ্কটা হঠাৎ করে পাচ্ছি না। সবাই ইউনিভার্সিটি মেল ইউজ করে লিংকে ঢুকেন, দিতে পারবেন। এই যে যারা চ্যাট বক্সে দিচ্ছেন, আমি একটা রোলও কিন্তু নিব না, আমি বলে দিলাম।